আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে অনার্স চতুর্থ বর্ষের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে আমরা কোয়ান্টাম ভৌত রসায়ন কোর্সের কোয়ান্টাম রসায়ন যে চ্যাপ্টারটি আছে, সেই চ্যাপ্টারে কিছু টপিকস নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। গতদিন আমরা কম্পটন প্রভাব নিয়ে আলোচনা করেছি। তো আজকে প্রথমেই কম্পটন প্রভাব নিয়ে গতদিন তোমাদের একজন শিক্ষার্থী কোয়ান্টাম প্রভাবের বা কোয়ান্টাম ইফেক্টের কিছু টপিকস আছে যে টপিকসগুলো সে বুঝতে পারেনি। আজকে আমি সেই টপিকসগুলো বোঝানোর মাধ্যমে দিয়ে নতুন ক্লাস শুরু করব। দেখো, কম্পটন প্রভাব যেটি ছিল সেটি একটু আমি আবার রিকল করছি। কম্পটন প্রভাব ছিল যে সাধারণত দেখা যায় কিছু বিজ্ঞানী কম্পটন লক্ষ্য করেছেন যেটা, যে কিছু হালকা মৌল যেমন কার্বন, অ্যালুমিনিয়াম এইসব মৌলের স্ফটিকের উপর যদি একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হয়, আপতিত হওয়ার পর কিছু আলো তো শোষিত হবে, কিছু আলো দ্বারা ইলেকট্রন নির্গত হবে। নির্গত হওয়ার পর বাকি যে আলোটি বিকিরিত হবে, সে বিকিরিত আলোর তরঙ্গদৈর্ঘ্য আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা দীর্ঘতর হয়। ব্যাপারটি যদি আমরা চিত্রের মাধ্যমে একটু বুঝতে চাই, তাহলে ব্যাপারটি এমন হবে যে একটা মনে করো এরকম একটি হালকা মৌল আছে অ্যালুমিনিয়াম এবং অথবা কার্বনের। এই মৌলেতে অবশ্যই কার্বন বা অ্যালুমিনিয়াম পরমাণুতে ইলেকট্রন আছে, তার মানে এই স্ফটিকে পরমাণুগুলোতে ইলেকট্রন আছে। তো এইখানে কোন একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো যদি আপতিত হয়, তাহলে আলো আপতিত হলে আলো যেহেতু শক্তি, তাহলে অবশ্যই এই স্ফটিকের পরমাণুগুলো থেকে সেই ইলেকট্রন মুক্ত করবে বা ইলেকট্রন বিচ্যুত করবে। তাহলে এদিকে যদি ইলেকট্রনটা বিচ্যুত হয়ে যায় এবং যে শক্তি দিয়ে ইলেকট্রন বিচ্যুত হয়ে গেল, সেই শক্তি ছাড়া বাকি যে শক্তি থাকলো আপাতিত আলোর, সেই আপতিত আলোর বাকি যে শক্তিটি সেটি বিকৃত হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে আপতিত আলোর শক্তি, ইআই, এনার্জি অফ ইনসিডেন্ট লাইট। এটা হচ্ছে বিকিরিত আলোর শক্তি, বিকিরিত আলো বা বিক্ষিপ্ত আলো বলতে পারে, এনার্জি অফ স্ক্যাটার্ড লাইট। তাহলে বিজ্ঞানী কম্পটন বলেছেন যে কোন এক হালকা মৌলের স্ফটিকের উপর একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হলে সেখান থেকে ইলেকট্রন নির্গত হবে, পাশাপাশি যে আলোটি বিক্ষিপ্ত হয়ে যাবে বা বিকিরিত হবে, সেই বিকিরিত আলোর তরঙ্গদৈর্ঘ্য আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা বেশি হবে। অর্থাৎ আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য যদি হয় ল্যামডা আর বিক্ষিপ্ত আলোর তরঙ্গদৈর্ঘ্য যদি হয় ল্যামডা প্রাইম, তাহলে ল্যামডা প্রাইম ল্যামডা অপেক্ষা বড় হবে, এটা বিজ্ঞানী কম্পটন বলেছে। অথবা যদি আমরা কম্পাঙ্কের কথা বলি, যে আপতিত আলোর কম্পাঙ্ক বিক্ষিপ্ত আলোর কম্পাঙ্ক অপেক্ষা বেশি হবে, অর্থাৎ নিউ প্রাইম অপেক্ষা বেশি হবে। সেটির প্রমাণ আমরা করেছিলাম। বিজ্ঞানী কম্পটন প্রভাবটি যে কম্পটন প্রভাবের যে বিচ্যুতির সমীকরণ আছে, সমীকরণ থেকে আমরা প্রমাণ করেছি যে যে আলোটি আপতিত হয় সেই আপতিত আলোর কম্পাঙ্ক বিক্ষিপ্ত আলোর কম্পাঙ্ক অপেক্ষা বেশি হয়ে থাকে, আর যদি তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলা হয় তাহলে বিপরীত হয়ে থাকে আর কি। তো এই সমীকরণ, কম্পটনের বিচ্যুতির সমীকরণ প্রতিপাদনে দুটি লাইন আছে, অর্থাৎ এই যে 4 নাম্বার এবং 5 নাম্বার যে লাইন দুটি, এই দুটি লাইন তোমাদের একটা কিভাবে আসলো তোমাদের এক শিক্ষার্থী বুঝতে পারোনি। তো আমি আবারও আজকে বলবো এই অংশটুকু কিভাবে আসলো। 4 নাম্বার এবং 5 নাম্বার যে সমীকরণ দুটি আছে, এই দুটি সমীকরণ কিভাবে আসলো সেটা আবারও বলছি। ওকে, তার আগে এই চিত্রটি আমরা ভালোভাবে লক্ষ্য করি। এখানে মনে করো এই যে ডি পজিশনে মনে করো এক হালকা মৌল আছে, হালকা মৌলের স্ফটিক ডি বিন্দুটি। তো এখানে অবশ্যই স্ফটিকে সাধারণত পরমাণু থাকবেই, এবং পরমাণু থাকলে অবশ্যই সেখানে ইলেকট্রন আছে। তাহলে এই হালকা স্ফটিকের উপর যদি একটি নির্দিষ্ট কম্পাঙ্কের আলো আপতিত হয়, অর্থাৎ ইনসিডেন্ট ফোটন যেটাকে বলবো আমরা, তাহলে এই হালকা স্ফটিকের উপর একটি নির্দিষ্ট কম্পাঙ্কের আলো আপতিত হলে সেই পরমাণু হতে
নির্গত হবে, যে ইলেকট্রনটি নির্গমনটা এদিকে দেখানো হয়েছে, অর্থাৎ এদিকে ইলেকট্রন নির্গমন হচ্ছে, এবং বাকি যে ইলেকট্রন নির্গমনের পর বাকি যে আলোটি থাকলো সেই আলোটি স্ক্যাটার হয়ে যাবে, বিক্ষিপ্ত ফোটন, বিক্ষিপ্ত বা বিকিরিত আলো আমরা বলতে পারি, সেটি এদিকে দেখানো হয়েছে। তাহলে ডি বিন্দুতে পরমাণুতে, বা ডি বিন্দু হচ্ছে একটা হালকা মৌলের স্ফটিক, যেখানে পরমাণু আছে, সেই পরমাণুতে ইলেকট্রনগুলো স্থির অবস্থানে আছে। পরমাণুতে যদি ইলেকট্রনগুলো স্থির অবস্থানে থাকে তাহলে অবশ্যই তার কোনো বেগ নেই, আর যদি বেগ না থাকে তাহলে অবশ্যই তার ভরবেগ থাকবে না। ওকে, তাহলে এইদিকের যে টপিকসটি আছে, এদিকে যে অংশটুকু আছে, সেই অংশটুকু কিন্তু কিভাবে আসলো এটা আমি বলেছিলাম, আশা করি তোমরা বুঝেছো। তো এইখানের অংশটুকু আবারও বলছি, খেয়াল করো। তাহলে আমরা কি জানলাম, যে একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো আপতিত হয়েছে হালকা স্ফটিকের উপর, হালকা মৌলের স্ফটিকের উপর, যে আলোর কম্পাঙ্ক হচ্ছে নিউ এবং যে আলোর শক্তি হচ্ছে এইচ নিউ, আর যে সে আলোর ভরবেগটা হচ্ছে এইচ নিউ ভাগ সি, এবং এইচ নিউ ভাগ সি কিভাবে ভরবেগ হয় সেটা তোমাদের দেখিয়েছিলাম গতদিন। ওকে, তাহলে আপাতিত আলোর শক্তিটা হচ্ছে এইচ নিউ এবং তার ভরবেগটা হচ্ছে এইচ নিউ ভাগ সি। এখানে যে পরমাণুতে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রনের বেগ কিন্তু জিরো, কোনো বেগ নেই, কারণ সেটা স্থির অবস্থানে আছে, এবং তার বেগ যদি না থাকে তাহলে তার ভরবেগও থাকবে না। ওকে, বিক্ষিপ্ত যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের বেগ ধরা হয়েছে ইউ এবং তার ভরটা হচ্ছে এম, তাহলে তার ভরবেগ হবে এম ইউ। ওকে, তাহলে আমরা বিক্ষিপ্ত ইলেকট্রন যেটি আছে, অর্থাৎ পিই বলতে পারি, বিক্ষিপ্ত ইলেকট্রনের ভরবেগটা হচ্ছে এম এম ইউ, ভর ইনটু বেগ। ওকে, তো এখন দেখো এখানে হালকা পরমাণু যে স্ফটিক আছে সেখান থেকে যে ইলেকট্রনটি নির্গত হয়েছে, সেই ইলেকট্রনটি নির্গত হয়েছে এক্স অক্ষের সাপেক্ষে থিটা কোণে, এবং যে আলোক শক্তি বিক্ষিপ্ত হয়েছে সেই বিক্ষিপ্ত আলোক শক্তি বিকিরিত হয়েছে ফাই কোণে। ওকে, এখন বিক্ষিপ্ত যে ফোটন আছে বা ইলেকট্রন আছে, সেই বিক্ষিপ্ত ফোটন বা বিক্ষিপ্ত যে আলো আছে, সেই আলোর কম্পাঙ্ক যদি নিউ প্রাইম হয় তাহলে তার ভরবেগ হবে পিএস বা স্ক্যাটার্ড ফোটনের ভরবেগ এইচ নিউ প্রাইম ভাগ সি, এবং তার শক্তি হবে এই ইএস সমান এইচ নিউ প্রাইম। এখানে একটু ভুল আছে, আমি সংশোধন করে দিলাম, এখানে নিউ প্রাইম হবে। ওকে, এখন কথা হচ্ছে এখানে দেখো যেটা লেখা আছে যে ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে আমরা জানি কোন একটা বস্তুর উপর অপর একটি বস্তু এসে যদি ধাক্কা দেয় তাহলে ধাক্কার আগ মুহূর্তে যে ভরবেগ এবং ধাক্কার পরবর্তী যে ভরবেগ সেটা কিন্তু পরস্পর সমান হয় ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে। এখানকার ব্যাপারটাও তাই, এখানে ভরবেগটাকে অর্থাৎ এখানে যে আঘাত হানলো বা এখানে যে আলো যে আপতিত হলো, সে আপতিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে ভরবেগ এবং আপতিত হওয়ার পরে যে ভরবেগ, সেই ভরবেগ পরস্পর সমান, এবং সেটাকে দুইটা অক্ষ বরাবর চিন্তা করা হয়েছে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর প্রথমে খেয়াল করি, তাহলে এক্স অক্ষ বরাবর ভরবেগ প্রথমে হচ্ছে ধাক্কার বা সংঘর্ষ হওয়ার আগ মুহূর্তের অবস্থা। সংঘর্ষ হওয়ার আগ মুহূর্তে কি আছে, আপতিত আলো, আপতিত আলো ভরবেগ কি এইচ নিউ ভাগ সি প্লাস, আর একটি কি আছে, আঘাত হেনেছে কোথায়, হালকা মৌলের পরমাণুতে, পরমাণুতে যেহেতু ইলেকট্রন আছে সেই ইলেকট্রন গুলো কিন্তু স্থির অবস্থানে আছে, তাহলে তার বেগ শূন্য, মানে তার ভরবেগ শূন্য হয়ে যাবে, সেই জন্য এখানে শূন্য। ওকে, এখন আসা যাক স্ক্যাটার্ড যে ফোটন আছে অর্থাৎ বিক্ষিপ্ত ফোটন আছে তার ভরবেগ প্লাস যে ইলেকট্রনটি বিক্ষিপ্ত হয়ে গেল তার ভরবেগের যোগফল হবে, কারণ সংঘর্ষ হওয়ার আগ মুহূর্তে ছিল আপতিত আলো এবং স্থির ইলেকট্রন, পরমাণুতে স্থির ইলেকট্রন, আর সংঘর্ষ হওয়ার পরবর্তী অবস্থা কি, ইলেকট্রন নির্গত বৃদ্ধি হয়ে গেছে বা ইলেকট্রন বিক্ষিপ্ত হয়েছে, পাশাপাশি আলো বিক্ষিপ্ত হয়েছে। তাহলে সংঘর্ষের আগ মুহূর্তে আমাদের থাকবে আপতিত আলোর ভরবেগ প্লাস স্থির ইলেকট্রনের ভরবেগ যেটা জিরো, এবং সংঘর্ষের পরে যেটা থাকবে সেটা হচ্ছে বিক্ষিপ্ত ফোটনের ভরবেগ এবং বিক্ষিপ্ত ইলেকট্রনের ভরবেগ। বিক্ষিপ্ত ফোটনের ভরবেগ এখানে এক্স অক্ষ কি দেখানো হয়েছে, এইচ নিউ প্রাইম ভাগ সি কস ফাই। কেন এটি, কারণ এখানে দেখো প্রথমে যে আলো আপতিত হয়েছে সে এই আলোটি আপতিত হয়েছে এক্স অক্ষ বরাবর, এই এক্স অক্ষ বরাবর যে ভরবেগটি আছে এটি কিন্তু দুটি উপাংশে ভাগ হয়ে যাবে, একটি হচ্ছে এ বরাবর যেটা স্ক্যাটার্ড ফোটনের, একটি হচ্ছে
বরাবর যেটা স্ক্যাটার্ড ইলেকট্রনের। তো আমাদের এই ভরবেগকে এক্স অক্ষের সাপেক্ষে এই দুইটি অংশে বের করতে হবে, অর্থাৎ আমাদের সিডির মান জানতে হবে এবং ডিবির মান জানতে হবে। আমি আবারও বলছি, এখানে যে ফোটনটি আপতিত হলো সে আপতিত ফোটনের যে ভরবেগ সেটি এক্স অক্ষ বরাবর আপতিত হয়েছে এবং সেটি দুটি অংশে ভাগ হয়ে গিয়েছে, একটা হচ্ছে স্ক্যাটার্ড ফোটনের অংশে, একটা হচ্ছে স্ক্যাটার্ড ইলেকট্রনের অংশে। আমাদের এই স্ক্যাটার্ড ফোটনের ভরবেগ বের করতে হবে, স্ক্যাটার্ড ইলেকট্রনের ভরবেগও বের করতে হবে। বের করে সেটা যোগ করলে সংঘর্ষের পরবর্তী ভরবেগের অংশ আমরা পাবো। ওকে, তার মানে আমাদের সিডির মান বের করতে হবে এবং ডিবির মান বের করতে হবে। এর জন্য কি করা হয়েছে, এখানে এক্স অক্ষ থেকে এই সিডি রেখার উপরে একটি লম্ব টানা হয়েছে, তার মানে এইখানে হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে এক্স অক্ষ বরাবর যদি উপাংশ হয়, অর্থাৎ হরিজন্টাল কম্পোনেন্ট যেটাকে বলা হয় আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশের ক্ষেত্রে আমরা বের করি সাধারণত কস সাইন দ্বারা, কস অংশ দ্বারা। তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত, কস ফাই। কস ফাই কস সমান কি, ভূমি ভাগ অতিভুজ। এখানে ভূমিটা কি, সিডি। ভূমি ভাগ অতিভুজ, ভূমিটা হচ্ছে এখানে সিডি আর অতিভুজটা আমাদের এখানে এডি। এই যে এটা হচ্ছে অতিভুজ, এডিটা হচ্ছে অতিভুজ। তাহলে এডিটা আমরা লিখলাম। আমাদের দরকার কি, সিডি এর মান। তাহলে সিডি সমান কি হবে, সিডি সমান হবে এডি ইনটু কস ফাই। ওকে, এখন এই এডির মান কত, এডিটা হচ্ছে ভরবেগ, এক্স অক্ষ বরাবর ভরবেগ, কিন্তু এই ভরবেগটি ভাগ হয়ে গেছে এই বরাবর কিভাবে, এইচ নিউ প্রাইম ভাগ সি, অর্থাৎ এইচ নিউ ভাগ সি যে ভরবেগটি ছিল সেটি ভাগ হয়ে গেছে এইচ নিউ প্রাইম ভাগ সি। মানে এখানে এডি মানটা আসলে এইচ নিউ প্রাইম ভাগ সি, অর্থাৎ স্ক্যাটার্ড ফোটনের ভরবেগ, যেটা আপতিত ফোটনের ভরবেগ থেকে একটা অংশে ভাগ হয়ে গিয়েছে, এইচ নিউ প্রাইম ভাগ সি। এই জন্য এখানে সিডির মান এখানে বসানো হয়েছে এইচ নিউ প্রাইম ভাগ সি কস ফাই। একইভাবে এখানে আমাদের দরকার ডিবি এর মান, ডিবি এর মান। তাহলে আপতিত ফোটনের যে ভরবেগ সেটা এখন যে স্ক্যাটার্ড ইলেকট্রনের অংশে যে ভাগ হয়ে গেছে সেটা আমরা বের করবো, তার মানে ডিবির মান বের করবো। একইভাবে এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, মানে cos থিটা সমান আমাদের যেটি হবে, cos থিটা সমান যেটি হবে, এখানে অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা হচ্ছে এইটি, বি কোণটি হচ্ছে 90 ডিগ্রি। তার মানে ভূমি ভাগ অতিভুজ, ভূমিটা কি, ভূমিটা হচ্ছে ডিবি, ডিবি আর অতিভুজটা হচ্ছে এডি। তো এডির মানটা কি আমরা তো জানি, এডির মানটি হচ্ছে এই যে আপতিত ফোটন যে পড়েছিল, ফোটনটি যে আপতিত হয়েছিল তার যে ভরবেগ সেটির একটা অংশ ইলেকট্রনের দিকে যেটি ভাগ হয়ে গেছে। ইলেকট্রনের ভরটা কত, এম, এবং তার বেগটা হচ্ছে ইউ, সেই জন্য আমরা এখানে এডি মানটা ধরবো এম ইউ। অতএব ডিবি সমান হবে এম ইউ কস থিটা। সেই জন্য এখানে সংঘর্ষের পরবর্তীতে স্ক্যাটার্ড ইলেকট্রনের যে এক্স অক্ষ বরাবর যে ভরবেগটি আছে এক্স অক্ষের সাপেক্ষে সেটি হচ্ছে এম ইউ কস থিটা হয়েছে। বিপরীতভাবে যখন ওয়াই অক্ষ বরাবর চিন্তা করা হলো, অর্থাৎ এখানে একটি অ্যাঙ্গেল অ্যাক্সিস চিন্তা করা হলো, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর খেয়াল করো, ওয়াই অক্ষ বরাবর সংঘর্ষের আগ মুহূর্তে দেখো ওয়াই অক্ষ বরাবর কিন্তু ফোটন আপতিত হয়নি, হয়েছিল এক্স অক্ষ বরাবর। সেই জন্য যেহেতু ওয়াই অক্ষ বরাবর ফোটন আপতিত হয়নি সেই জন্য তার ভরবেগ এখানে 0, এবং যেহেতু পরমাণুতে ইলেকট্রন স্থির অবস্থানে আছে সেহেতু তার ভরবেগটা 0, এবং ওয়াই অক্ষ বরাবর তার মানে হচ্ছে উলম্ব উপাংশ, এবং উলম্ব উপাংশের ক্ষেত্রে এখানে cos ফাই এর জায়গায় cos 90 মাইনাস ফাই হতো, অর্থাৎ sin ফাই হতো। একইভাবে নিচের দিকে স্ক্যাটার্ড ইলেকট্রনের ক্ষেত্রে হতো cos 90 মাইনাস থিটা, সেটা হতো sin থিটা, এবং এই অংশটা হচ্ছে এই কোয়াড্রেন্টে এই চতুর্ভাগে হচ্ছে sin হচ্ছে নেগেটিভ, সেজন্য এখানে নেগেটিভ চিহ্ন ব্যবহার করা হয়েছে। ওকে, তাহলে এতটুকুই এই দুইটা সমীকরণটি আর কিভাবে আসলো সেটার ব্যাখ্যা এতটুকুই। তোমরা আশা করি বুঝতে পেরেছো। যাই হোক, যদি আবারও বুঝতে সমস্যা হয় তাহলে আবারও নক আমাকে। ওকে, তারপরে এভাবে এইরকম ফর্মুলা অনুযায়ী সমীকরণগুলোকে বিশ্লেষণ করে আমরা কম্পন বিচ্যুতির সমীকরণ বের করতে পারি। ওকে,
আজকে আমরা পড়বো হচ্ছে কঠিন পদার্থের আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতা সম্পর্কে। আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতার সংজ্ঞা এখানে আছে। দেখো আপেক্ষিক তাপ কি, যে কোনো পদার্থের 1 গ্রাম কোনো পদার্থের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে তাপের প্রয়োজন হয় ওই পদার্থের আপেক্ষিক তাপ বলা হয়। আপেক্ষিক তাপকে প্রকাশ করা হয় এস দ্বারা, স্পেসিফিক হিট। তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞা কি, 1 গ্রাম কোনো পদার্থের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে পদার্থের আপেক্ষিক তাপ বলে। আর তাপ ধারণ ক্ষমতা কি, 1 মোল পরিমাণ কোনো পদার্থের তাপমাত্রা 1 ডিগ্রি কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের মোলার তাপ ধারণ ক্ষমতা বলা হয়। অর্থাৎ 1 ডিগ্রি কেলভিন তাপমাত্রা পরিবর্তন, তার মানে ডিটি পরিমাণ তাপমাত্রা পরিবর্তন করার জন্য যদি কোনো পদার্থ ওই পদার্থকে ডিকিউ পরিমাণ তাপ দিতে হয় তাহলে তাপ ধারণ ক্ষমতা হচ্ছে সি বা হিট ক্যাপাসিটি সি সমান ডিকিউ ভাগ টি। তাহলে আমরা কি জানলাম, যে ডিটি পরিমাণ তাপমাত্রা পরিবর্তন করার জন্য কোনো পদার্থের যদি ডিকিউ পরিমাণ তাপের প্রয়োজন হয় তাহলে তাপ ধারণ ক্ষমতা সি সমান ডিকিউ ভাগ ডিটি। এখন এই সি কে আমরা সিপি আকারে প্রকাশ করতে পারি, আবার সিভি আকারে প্রকাশ করতে পারি। সিভি সমান লিখতে পারি যেটা ডিকিউ ভাগ ডিটি, সাবস্ক্রিপ্ট যদি আমরা ভি দেই তাহলে বুঝাবে স্থির আয়তনে। তাহলে স্থির আয়তনে আমরা প্রকাশ করতে পারি তাপ ধারণ ক্ষমতাকে, স্থির তাপে প্রকাশ করতে পারি। তো সিভি সমান যে ডিকিউ ভাগ ডিটি, এই সিভি সমান আবার লেখা যায়, সেটা তোমাদের প্রমাণটা মনে হয় আমি পড়েছিলাম, ডিকিউ ভাগ ডিটি ভি, এই যে স্থির আয়তনের তাপ ধারণ ক্ষমতা আসলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান, ডিউ এর সমান। সিভি সমান ডিউ লেখা যায়। কিভাবে লেখা যায়, তোমরা তাপগতিবিদের প্রথম সূত্র অবশ্যই জানো, যে কোনো ধারাকে যদি নির্দিষ্ট পরিমাণ শক্তি দেওয়া হয়, ডিকিউ পরিমাণ শক্তি দেওয়া হয়, সেই শক্তির কিছু অংশ দিয়ে সে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করে এবং বাকি অংশ দ্বারা সে কিছু পরিমাণ কাজ করে। এখন এই কাজকে আমরা আবার তাপ আয়তনের গুণফল আকারে লিখতে পারি। তার মানে ডিউ সমান ডাব্লিউ কে আমরা লিখতে পারি চাপ আয়তনের গুণফল, অর্থাৎ ই ডিভি। যেহেতু আয়তনের পরিবর্তন যদি না হয়, তাহলে ডিভি এর মান কিন্তু শূন্য হবে। আয়তন যদি স্থির থাকে তার মানে ডিভি এর মান 0 হবে। ডিভি এর মান 0 হলে পুরো রাশিটুকু হয়ে যাবে 0। তাহলে আমরা কি পাবো, ডিকিউ ভি সমান ডিউ, অর্থাৎ স্থির আয়তনে কোনো সিস্টেমে যে পরিমাণ তাপ শোষণ করে সেটি তার অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র বৃদ্ধিতে ব্যয় হয় বা এর সমান হয়। ওকে, এখন আসা যাক, এই যে সিভি এর মান ডিউ ভাগ ডিটি, ডিকিউর পরিবর্তে আমরা যে ডিকিউর পরিবর্তে আমরা ডিইউ লিখতে পারি স্থির আয়তনে, ডিকিউ এর পরিবর্তে আমরা লিখতে পারি ডিইউ। এই সিভি এর মান দেখা যায় কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতায় সিভি এর মান দেখা যায় 3R এর সমান। এটা সনাতন মতবাদ অনুযায়ী ব্যাখ্যা করা হয়েছে যে কোনো কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতা সব সময়, বা যে কোনো কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতা সব সময় 3R এর সমান হবে, যেখানে আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। ওকে, এটা কিভাবে হয় সেটা প্রমাণটা একটু খেয়াল করো। আমরা সাধারণত জানি যে এন মোল পরিমাণ কোনো গ্যাসের বা কোনো পদার্থের তাপ শক্তির মান কত, 3/2 এনআরটি। 3/2 এনআরটি যদি হয় তাহলে 1 মোল পরিমাণ গ্যাসের মোট শক্তি কত হবে, 3/2 আরটি, মানে এন এর মান 1। ওকে, তাহলে 1 মোলে যেহেতু n সংখ্যক অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর গতিশক্তির মান হচ্ছে 3/2 আরটি। এক অণুর গতিশক্তি কত হবে, একটি অণুর গতিশক্তি হবে 3/2 আরটি ভাগ এন। একটি অণুর গতিশক্তি কিন্তু এটি হবে। আর ভাগ এন এর সমান আবার বোলজম্যান ধ্রুবক কেটি হয়, 3/2 কেটি, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে 3/2 কেটি। ওকে, আবার আমাদের স্পেকট্রোস্কোপিতে বিষয়টি আছে, পাশাপাশি ভৌত রসায়নে একটু আলোচনা করা যায় ফ্রিডম সংখ্যা বা স্বাতন্ত্র মাত্রা যেটাকে বলা হয়।
গতি ও স্বাতন্ত্র মাত্রা। সেটি আসলে বলা যায় এভাবে যে কোনো গতিশীল বস্তুর অবস্থা সম্পূর্ণরূপে বোঝার জন্য যে সংখ্যা ব্যবহৃত হয়, যে রাশি ব্যবহৃত হয় তাকে ফ্রিডম সংখ্যা বলা হয়। আমি আবারও বলছি, কোনো গতিশীল বস্তুর গতি অবস্থা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করার জন্য যে রাশিগুলো ব্যবহার করা হয় তাকে ফ্রিডম সংখ্যা বলা হয় বা স্বাতন্ত্র মাত্রা বলা হয়। তো দেখা গিয়েছে প্রতিটি ফ্রিডম সংখ্যার জন্য, যেমন ব্যাপারটা যদি আমরা চিন্তা করি যে কোন একটি পিঁপড়া বা উই পোকা ধরো হচ্ছে উড়ে বেড়াচ্ছে, তাহলে সে যদি মুক্ত অবস্থায় উড়ে বেড়াচ্ছে তাহলে সে কিন্তু এক্স ওয়াই জেড যে কোনো অক্ষর বসে মুভ করতে পারবে। তার মানে এক্ষেত্রে তার ফ্রিডম সংখ্যা হবে 3। আর যদি আমরা একটা চিন্তা করি যে একটা সুতার উপর দিয়ে একটা সুতা রেখেছি, সেই সুতার উপর দিয়ে একটা পিঁপড়া চলে যাচ্ছে, তার মানে কিন্তু এর গতিশীল অবস্থা কিন্তু ব্যাখ্যা করা যাবে সে একটা অক্ষ বরাবর শুধুমাত্র। তার মানে এক্ষেত্রে তার ফ্রিডম সংখ্যা হচ্ছে 1। তাহলে আরেকটি বিষয় হচ্ছে উল্লেখ্য, সেটি হচ্ছে যে প্রতিটি ফ্রিডম সংখ্যার ক্ষেত্রে গতিশক্তির মান বা গড় শক্তির মান হচ্ছে হাফ কেটি। এটা প্রমাণ করা যায় অবশ্য, প্রমাণটা আমাদের এখন প্রয়োজন না। মনে রাখতে হবে যে প্রতিটি স্বাতন্ত্র মাত্রার জন্য বা প্রতিটি ফ্রিডম সংখ্যার জন্য গতিশক্তির মান হচ্ছে হাফ কেটি। তাহলে 3টি অক্ষ বরাবর যদি চিন্তা করি 3 ইন্টু হাফ কেটি হবে, তো 3/2 কেটি হবে। যা হোক, তাহলে প্রতিটি ফ্রিডম সংখ্যার জন্য গড় শক্তির পরিমাণটা হচ্ছে হাফ কেটি। এবং ফ্রিডম সংখ্যাটা কি? যে কোনো গতিশীল বস্তুর অবস্থা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করার জন্য যে রাশি ব্যবহার করা হয় সেটাকে ফ্রিডম সংখ্যা বলা হয় বা স্বাতন্ত্র মাত্রা বলা হয়। এখন আসা যাক, যেহেতু কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা তাপ ধারণ ক্ষমতা যে বিষয়টি আছে, একটা কঠিন পদার্থের মধ্যে অসংখ্য এরকম কণা আছে। আমরা যখন এই কঠিন পদার্থের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বৃদ্ধি করব, তখন কিন্তু অবশ্যই তাপ দিতে হবে। যদি তাপ দেই তাহলে অবশ্যই পদার্থের মধ্যে যে কণাগুলো আছে কণাগুলো কিন্তু কম্পিত হবে। কম্পনের দ্বারাই কিন্তু পদার্থটির তাপমাত্রা বৃদ্ধি পাবে বা উত্তপ্ত হবে আর কি। তাহলে অবশ্যই পদার্থের যদি আমরা তাপ ধারণ ক্ষমতা বা তাপ বৃদ্ধি করার জন্য বা তাপমাত্রা বৃদ্ধি করার জন্য বাইরে থেকে তাপ দিই, অবশ্যই পদার্থের কণাটি কম্পিত হবে। এই যে কম্পন অবস্থা, এটা হচ্ছে একটা ফ্রিডম সংখ্যা। তাহলে আমাদের এই কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতা যে অংশটি আছে, এখানে আমরা পদার্থের ফ্রিডম সংখ্যা বলতে আসলে কম্পন অংশটুকুই বুঝবো, কম্পন গতিটাই বুঝবো। এছাড়াও কিন্তু আরো গতি আছে, ঘূর্ণন গতি আছে, স্থানান্তর গতি আছে। যাই হোক, যেহেতু পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করার জন্য আমাদের তাপ দিতে হচ্ছে এবং তাপ দেওয়ার কারণে পদার্থের কণাগুলো কম্পিত হয়, কম্পনের দ্বারাই তাপমাত্রাটা বৃদ্ধি পায়, সেজন্য আমরা এখানে এই কঠিন পদার্থের কণাগুলোর গতি বলতে কম্পন গতিকে বুঝবো। ওকে, তাহলে এই যে কম্পন গতি ক্ষেত্রে দেখা যায় যে কম্পন গতিটা দুটি অংশে বিভক্ত, সেটা হচ্ছে আংশিক স্থিতি এবং আংশিক গতীয় প্রকৃতির। এবং আমরা একটি ফ্রিডম সংখ্যা বরাবর গতিশক্তির মান কত জানি, হাফ কেটি। তাহলে সেটি আংশিক স্থিতি এবং আংশিক গতির ক্ষেত্রে কি হবে? আংশিক স্থিতিকের জন্য হাফ কেটি এবং আংশিক গতির জন্য হাফ কেটি, তাহলে দুটোকে যোগ করলে কেটি পাচ্ছি। ওকে, তাহলে একটা অণুর কম্পন ফ্রিডম সংখ্যার মান আমরা পাচ্ছি কেটি। এই কম্পনটি কিন্তু 3টি অক্ষ বরাবরই ঘটতে পারে, অর্থাৎ এক্স ওয়াই জেড 3টি অক্ষ বরাবরই ঘটতে পারে। সেই জন্য এখানে কথাটি উল্লেখ করা আছে যে দেখো, যেহেতু কঠিন পদার্থের স্ফটিকের মধ্যে পরমাণুগুলো সব দিকেই কম্পিত হতে পারে, সেহেতু এক পরমাণুর কম্পন ফ্রিডম সংখ্যা 3। অতএব প্রতি পরমাণুতে সঞ্চালিত মোট শক্তি হবে 3 কেটি। তাহলে প্রতিটি ফ্রিডম সংখ্যা বরাবর বা কোনো অণুর শক্তির পরিমাণ হচ্ছে কেটি। যেহেতু পরমাণুটি ওই কঠিন পদার্থের মধ্যে পরমাণুটি যে কোনো দিকে কম্পিত হতে পারে, অতএব তার ফ্রিডম সংখ্যা হবে 3 এবং মোট শক্তির পরিমাণ হবে 3 কেটি। ওকে, 3 কেটি কে আমরা যদি 1 মোল কঠিন পদার্থ চিন্তা করি, তাহলে 1 মোল কঠিন পদার্থে অ্যাভোগাড্রো সংখ্যা থাকে, তার মানে 3 NA হবে। 3 কে সমান পাই আমরা R, তাহলে 3RT হবে। এখন ইউ সমান, অর্থাৎ কোনো পদার্থের মধ্যে যে শক্তিটি আছে কণাগুলোর কম্পনের কারণে, তার পরিমাণ আমরা কত পেলাম আসলে 3RT। এখন এই অভ্যন্তরীণ শক্তি ইউ কে যদি আমরা তাপমাত্রার সাপেক্ষে ব্যবকলন করি স্থির আয়তনে,
তাহলে কিন্তু আমরা সিভি পেয়ে যাবো। সিভি 2 নম্বর সমীকরণ অনুযায়ী সিভি পেয়ে যাবো। ইউকে যদি আমরা তাপমাত্রার সাপেক্ষে ব্যবকলন করি তাহলে দেখো সমীকরণটি এমন হবে। তাহলে এ থেকে আমরা কি বুঝলাম, যে কোনো কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতা যদি স্থির আয়তনে চিন্তা করা হয়, সিভি চিন্তা করা হয়, সেটি আসলে 3R এর সমান হয়, যেটার মোটামুটি মানটা হচ্ছে 6 ক্যালোরি পার মোল। সেটা যে কোনো কঠিন পদার্থ হতে পারে। এটা হচ্ছে সনাতন মতবাদ অনুযায়ী বা ক্লাসিক্যাল তত্ত্ব অনুযায়ী বা ডুলং ও পেটিটের সূত্র অনুযায়ী কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতার সমীকরণ, যেটা 3R এর সমান। ওকে, এখন এই যে কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতা সম্পর্কে যে ক্লাসিক্যাল তত্ত্ব বা সনাতন মতবাদে যে বা ডুলং পেটিটের যে মতবাদ, সেটার যে ব্যর্থতা আছে, সেই ব্যর্থতা আমরা এখানে উল্লেখ করা হয়েছে। খেয়াল করো, ডুলং পেটিট বলেছে যে কোনো মৌলের ক্ষেত্রে বা যে কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে তাদের তাপ ধারণ ক্ষমতার মান 3R এর সমান হবে বা 6 ক্যালোরি পার মোল হবে। কিন্তু দেখা গিয়েছে বিভিন্ন মৌলের কঠিন পদার্থের ক্ষেত্রে তাদের তাপ ধারণ ক্ষমতার মান 3R এর সমান সবসময় হয় না। যেমন ডায়মন্ড, সিলিকন, দেখো ডায়মন্ড, সিলিকন, তারপর অ্যালুমিনিয়াম, এই মৌলগুলোর তাপ ধারণ ক্ষমতার মান কিন্তু 3R এর সমান না, 2R এর সমান বা 2R এর সমান বা 2R থেকে একটু বেশি। লিডের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা 3R এর সমান। কখন? যদি তাপমাত্রা বেশি হয়। উচ্চ তাপমাত্রায় এই কঠিন পদার্থ, একটি দুটি কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতার মান 3R এর সমান হয়। বেশিরভাগ ক্ষেত্রে তাদের তাপ ধারণ ক্ষমতার মান 3R এর কম হয়। তাহলে এটি কিন্তু ডুলং পেটিট যে ব্যাখ্যা করেছিলেন যে কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতার মান সবসময় 3R এর সমান হবে, সেটি কিন্তু ব্যর্থ প্রমাণিত হলো বা ভুল প্রমাণিত হলো। ওকে, তাহলে এটা একটি ব্যর্থতা বা সীমাবদ্ধতা সনাতন মতবাদের। আরেকটি ব্যর্থতা কি, এই তত্ত্ব অনুসারে, সনাতন তত্ত্ব অনুসারে যেহেতু সিভি সমান 3R, তার মানে তাপমাত্রা, আমরা সমীকরণে কি জানলাম, সিভি সমান 3R, তার মানে এখানে তাপমাত্রার সাথে সম্পর্কিত কোনো রাশি নেই, শুধুমাত্র আছে সিভি সমান 3R। এখানে কিন্তু টি, ক্যাপিটাল টি বলতে কিছু নেই। তাহলে বোঝাচ্ছে সনাতন মতবাদ অনুযায়ী যে তাপ ধারণ ক্ষমতা, কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতা তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। কিন্তু আসলে বাস্তবে দেখা যায় প্রত্যেক মৌলিক পদার্থের সিভি এর মান একটি নির্দিষ্ট তাপমাত্রার নিচে তাপমাত্রা হ্রাসের সাথে সাথে দ্রুত হ্রাস পায় এবং শেষ পর্যন্ত পরম শূন্য তাপমাত্রায় শূন্য মানে পতিত হয়। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়, আবার একটা তাপমাত্রার নিচে এসে এদের তাপমাত্রা হ্রাসের সাথে সাথে সিভি এর মান হ্রাস পেয়ে একটা সময় শূন্য এর কাছাকাছি চলে আসে। এটাও কিন্তু সনাতন মতবাদ অনুযায়ী বা ডুলং পেটিটের সূত্র অনুযায়ী ব্যাখ্যা করা যায়নি। ওকে, তাহলে এই সনাতন মতবাদের ধারণা বা এই ডুলং পেটিটের যে ধারণা কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতা সম্পর্কে, সেটি কিন্তু দুটি সীমাবদ্ধতা আছে। এখন আমরা এই কোয়ান্টাম, আগামী দিন ইনশাল্লাহ কোয়ান্টাম মতবাদের আলোকে, বিজ্ঞানী আইনস্টাইনের কোয়ান্টাম মতবাদের আলোকে এই সীমাবদ্ধতা আছে দুইটি সনাতন মতবাদের, সেই সীমাবদ্ধতাগুলো আমরা আলোচনা করব ইনশাল্লাহ। সীমাবদ্ধতাগুলোর সফলতা আলোচনা করব। তারপর কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতা সম্পর্কে ডিবায়ের তত্ত্ব আছে, এই ডিবায়ের তত্ত্বটাও আগামী দিন ইনশাল্লাহ আলোচনা করব। সে পর্যন্ত সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।